শোনো ফ্রোজেনের গল্প। ফ্রোজেন অডিবল, খেয়াল রাখে তোমার মনের। টেবিলে রাখা কাঁচের গ্লাসে দামি সিঙ্গল মল্টের বোতল থেকে বেশ কিছুটা মদ ঢেলেই এক নিমেষে সেটাকে নিজের গলায় চালান করে দেয় সুমন। একটা অস্থিরতা চলছে তার মনে, কিছুতেই যেন নিজেকে স্থির রাখতে পারছে না সুমন। একসময় চরম অস্থিরতা নিয়ে সামনে রাখা সিঙ্গল মল্টের গোটা বোতলটাই নিজের হাতে তুলে নেয়। তারপর সেই বোতলে থাকা মদের অর্ধেকের বেশি ঢকঢক করে নিজের গলায় ঢালতে শুরু করে ও। তারপর বেশ শব্দ করেই ও আবারও বোতলটাকে টেবিলের ওপর রাখে। তখনও বোতলে বেশ কিছুটা মদ অবশিষ্ট থাকলেও সুমন সেদিকে আর ফিরেও তাকায় না, কারণ ইতিমধ্যেই ওর চোখ চলে গেছে ওরই বাড়ির ব্যালকনির রেলিংয়ে বসে থাকা কালো দাঁড়কাকটার দিকে। চমকে ওঠে সুমন। এই রাত্রিবেলা কাক, তাও নিজের বাড়ির বারান্দায়। ও এগিয়ে যায় টলমল পায়ে কাকটার দিকে। সুমন লক্ষ্য করে কাকটাও অদ্ভুত দৃষ্টিতে সুমনের দিকেই তাকিয়ে আছে। সুমনের দৃষ্টি স্থির হয় সেই কালো কাকের চোখের ওপর। তার পর মুহূর্তেই ওর চোখের সামনে যেন ঝাপসা হয়ে যায়। সেই সঙ্গে ও দেখে ইমন একেবারে রুদ্রমূর্তি ধারণ করে ওর সামনে এসে দাঁড়িয়েছে। তারপর গলায় এক রাশ ঘৃণা আর চোখে রাগ নিয়েই ইমন ওকে বলে, তুই আমার বন্ধু হয়ে এ কাজটা করতে পারলি সুমন? তুই তো জানিস বন্ধু বান্ধব বলতে আমার তেমন কেউ নেই। একমাত্র বন্ধু যদি কেউ থেকে থাকে সেটা তুই। আর সেই তুই কিনা আমার সঙ্গে এরকম করলি। আমার আর তন্নির দত্তক নেওয়া ওই বাচ্চা মেয়েটা আর আমাদের সঙ্গে নেই তোর জন্য। আমার মেয়েটাকে হয়তো আমি আর কোনো দিন ফিরে পাবো না তোর জন্য। আজ আমার সঙ্গে, তন্নির সঙ্গে, আমার বাচ্চা মেয়েটার সঙ্গে যা যা ঘটছে বা আগামী দিনে যা যা ঘটবে তার জন্য দায়ী শুধু তুই। ইয়েস, ইউ আর দ্য হেল রেসপন্সিবল ফর অল দিস। মুহূর্তে চোখের সামনে থেকে সেই কালো ভাবটা কেটে যায় সুমনের। এখন সে একেবারে পরিষ্কার দেখতে পাচ্ছে, কিন্তু এবার আশেপাশে তাকিয়েও কোথাও আর ইমনকে দেখতে পায় না। অবাক হয়ে সামনে তাকাতে সুমন দেখে ওর বারান্দার রেলিংয়ে বসে থাকা সেই দাঁড়কাকটাও আর নেই। তাহলে কি এতক্ষণ ধরে ও আবারও অস্থির পায় টেবিলের কাছে ফিরে যায় সুমন। তারপর বোতলে পড়ে থাকা অবশিষ্ট মদের সবটুকু খেয়ে নিয়ে ফাঁকা বোতলটাকে টেবিলের উপর রাখে। তারপর বলে, না না, আমাকে সবটা জানাতে হবে ইমনকে। ও আমার জন্য অনেক করেছে। আমি টাকা, প্রতিপত্তি আর ক্ষমতার লোভে সত্যিই খুব বড় অন্যায় করে ফেলেছি ওর সঙ্গে। আজ আমার এই প্রভাব, প্রতিপত্তি, তার তো শুরু ওর দেওয়া টাকাতেই। আজও আমার ওপর ভরসা করেই এক কথাতে এখানে পর্যন্ত এসেছে। এখন ওর এই ভরসা, বিশ্বাসের প্রতিদানে আমি যদি ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা না 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 করতে পারবো না। খুব খুব বড় ভুল হয়ে গেছে ওকে এখানে ডেকে। ওকে আমায় সবটা জানাতেই হবে, তাও আজ এবং এক্ষুনি। এই বলে সুমন ওই মাতাল অবস্থাতেই টলতে টলতে গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। অন্ধকারের জঙ্গলি রাস্তার বুক চিরে ঝড়ের গতিতে এগিয়ে চলে সুমনের গাড়ির হেডলাইটস দুটো। আপনারা বলছেন আপনার মেয়েকে বন্ধ ঘরের মধ্যে থেকে কিডন্যাপ করে নিয়ে গেছে ওই নার্স সেজে আসা মহিলা, অথচ সেই ঘর থেকে বাইরে বেরোবার যে পথ, মানে এই সিঁড়ি, আপনারা সারাক্ষণ এর সামনেই ছিলেন। ওই ঘর থেকে অন্য কোনো দিক দিয়ে বেরিয়ে যাওয়াও সম্ভব নয়। কিন্তু একটা মানুষ যখন আরেকটা মানুষকে ওই ঘর থেকে নিয়ে গেছে, তখন একটা না একটা রাস্তা তো তারা নিশ্চয়ই ধরেছে। তারা তো আর হাওয়ায় মিলিয়ে যেতে পারে না।
হাওয়ায় মিলিয়ে গেছে না কোথায় গেছে তা আমরা সত্যিই বুঝতে পারছি না অফিসার। আপনি তো দেখলেন ঘরটা, আপনিই বলুন না, দরজা বন্ধ থাকলে এই ঘর থেকে বেরোনোর জন্য আর কোনো রাস্তা কি আপনার চোখে পড়েছে? না, তা পড়ছে না, কিন্তু কোনোভাবে হয়তো আপনাদের নজর এড়িয়ে বা আপনাদের অন্যমনস্কতার সুযোগ নিয়ে ওই মহিলা। না 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 অফিসার, ঘরের দরজা বন্ধ করতে আমরা বাধ্য হয়েছিলাম ঠিকই, কিন্তু ঘরের বাইরে আসার পর থেকে আমরা দুজনের কেউই সিঁড়িটার সামনে থেকে এক মুহূর্তের জন্য সরিনি পর্যন্ত। আর বাড়িতে ঢোকার বা বেরোবার জন্য দরজাও তো ওই একটাই আছে। দেখুন, আপনাদের কথা যদি মেনে নিই তাহলে কিন্তু সন্দেহটা আপনাদের ওপরেই এসে পড়ছে। কারণ একদিকে আপনারাই বলছেন সেই নার্স আর আপনার মেয়ে বন্ধ ঘরের ভেতর ছিল, আবার অন্যদিকে আপনারাই বলছেন ঘরের থেকে বাইরে যাওয়ার অন্য কোনো রাস্তাও নেই। তাহলে তো আপনারা কিছু লুকোবার চেষ্টা করছেন না তো? কি? আরে বাবা, আমরা নিজেরাই আমাদের নিজেদের মেয়েকে কিডন্যাপ করতে যাব কেন? নিজেদের নয়, অ্যাডপ্টেড। হ্যাঁ, সেক্ষেত্রে ওর লিগ্যাল গার্জেন বা পেরেন্টস তো আমরাই। তাহলে এইভাবেই একের পর এক প্রশ্ন ছুটে আসতে থাকে ইমন এবং তন্নির দিকে। তিন্নিকে হঠাৎ করে আর খুঁজে না পেয়ে মরিয়া হয়ে ইমন পুলিশকে ফোন করে। ইমনের করা সেই ফোনের ভিত্তিতেই তাদের বাড়িতে ঘটনার তদন্ত করতে আসেন লোকাল থানার অফিসার, সদ্য আইপিএস হওয়া স্বয়ং সিদ্ধা হালদার। সদ্য অফিসার হলেও দুধে গোয়েন্দার মতোই একের পর এক প্রশ্ন করে ইমন বা তন্নিকে উত্তেজিত করে তোলার চেষ্টা চালাতে থাকেন স্বয়ং সিদ্ধা, আসল সত্যিটা বের করার তাগিদে। অন্যদিকে অন্ধকারের বুক চিরে গাড়ি চালাতে থাকে সুমন। জঙ্গলের শান্ত ধীর স্থির পরিবেশের মধ্য দিয়ে অস্থির সুমন ছুটে চলেছে গাড়ি নিয়ে। একসময় যেতে যেতে তার কানে যেন একসঙ্গে অনেক কাক ডাকার শব্দ আসে। ও শুনেও প্রথমে পাত্তা না দিয়ে গাড়ি ছোটাতে থাকে, কিন্তু এর পর মুহূর্তেই ও দেখে ওর গাড়ির সামনেটা কালো হয়ে গেছে, আর বেশ কয়েকটি দাঁড় কা 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 স্বরে তীব্র গতিতে একেবারে ওর গাড়ির সামনে আছড়ে পড়ছে ক্রমাগত। এরপর আর আশেপাশে কিচ্ছু দেখতে পায় না সুমন। ওয়াইপার চালিয়ে কাকগুলিকে সরাবার চেষ্টা করলে ও লক্ষ্য করে ওয়াইপারের লম্বা শক্ত স্টিক দুটি কাঁচের উপরে বিনা বাধায় ডাইনে থেকে বাঁয়ে নড়ে চড়ে যাচ্ছে। গাড়ির ওপরে এসে আছড়ে পড়তে থাকা কাকেদের শরীরগুলোকে স্পর্শ পর্যন্ত করছে না সুমনের গাড়ির ওয়াইপারের ওই স্টিকগুলি। প্রচন্ড ভয়ে আঁতকে ওঠে সুমন। এরপরই ও দেখে ওর গাড়ির স্টিয়ারিংটাও যেন হঠাৎ করে ঘোরা বন্ধ করে দিয়েছে। ও নিজের দু হাতে শরীরের সব শক্তি এক করে গাড়ির স্টিয়ারিংটা নড়াতে চায়, কিন্তু না, কোনোভাবেই সে গাড়ির স্টিয়ারিংটা এক চুলও ঘোরাতে পারে না। তারপরই সুমন খেয়াল করে ওর গাড়িটা যেন শূন্যে ভাসমান অবস্থায় ক্রমশ নিচের দিকে নামছে। এমন এক পরিস্থিতির মধ্যে পড়ে চরম অসহায়তায় ভয়ে সে চিৎকার করে ওঠে। রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় সুমনের দেহটা গাড়ি শুদ্ধ এসে আছড়ে পড়ে পাহাড়ের পাশের একটা নিচু ঘাতের কিনারায়। সুমন অস্ফুটে বলে, তো রাতে তার কাকের ঝাঁক মানে তো সব সব ওর করা। তার মানে ও আমাকে আগে সুমনকে সবটা জানাতেই হবে। এই বলে নিজের ফোনটা বার করে সুমন। উঁচু থেকে পড়ার ধাক্কায় ওর ফোনের স্ক্রিনটা ইতিমধ্যেই ভেঙে গেছে, টাওয়ার নেই তার ফোনে। তাই ও বাধ্য হয় কোনো রকমে নিজের আহত রক্তাক্ত দেহটাকে হিঁজড়তে গাড়ির বাইরে নিয়ে আসতে। তারপর ও নিজের ভাঙা ফোনেই নিজের কাঁপা কাঁপা রক্তাক্ত আঙুল দিয়ে ডায়াল লিস্ট থেকে ইমনের নাম্বারটা ডায়াল করে কানে লাগায়। মিস হালদার তখন বেশ বিরক্তি নিয়েই একের পর এক প্রশ্ন করে চলেছে, কিন্তু তন্নি আর ইমন দুজনেই তারা যতটুকু দেখেছে বা বুঝেছে তার মধ্যেই উত্তর দিতে থাকে। ঠিক সেই মুহূর্তেই ফোনটা বেজে ওঠে ইমনের। স্ক্রিনে সুমনের নাম ভেসে ওঠায় তা রিসিভ করে ইমন বলে ওঠে, হ্যাঁ সুমন, বল। আমার ক্ষমা করিস ইমন, ক্ষমা করিস। সুমন, সুমন, সময় নেই। হ্যালো সুমন, শুনতে পাচ্ছিস? সুমন, দিগম্বরীর কাছে যা এক্ষুনি, তাহলে
তাহলে নিজের মেয়ের খোঁজ পাবি। সুমন, সুমন, হ্যালো। এরপর আচমকা সুমনের একটা আর্তনাদ সুমন? শুনতে পাই ইমন, যা শুনে সে তক্ষুনি অস্থির হয়ে ওঠে। অন্যদিকে রক্তাক্ত অবস্থায় খাদের কিনারে পড়ে থাকা সুমন তখন দেখে ও যে পাহাড়ের ওপর থেকে সেই খাদের কিনারে এসে পড়েছে, সেই পাহাড়ের ওপর থেকে একটা বিশাল আকার পাথর গড়িয়ে আসছে। ও নিজেকে সরাবার চেষ্টা করে, কিন্তু পারে না। খাদের কিনারে চিত হয়ে শুয়ে ও কেবল চোখে মুখে ভয় নিয়ে দেখতে থাকে ওর দিকে সাক্ষাৎ মৃত্যু হয়ে এগিয়ে আসা সেই পাথরটাকে। তার তীব্র গতি আর বিকট শব্দ শুনে ভয়ের আর্তনাদ ছাড়া আর কিচ্ছুটি বেরোয় না সুমনের মুখ দিয়ে। সুমনের করা চিৎকার ফোনে স্পষ্ট শুনতে পাই মন। সে আবারও মরিয়া হয়ে ডাকতে থাকে। সুমন, সুমনের আর সুমন? কোনো সাড়া পায় না হ্যালো? ইমন। সে সুমন, হতবাক হয়ে শুনতে কানে পাচ্ছিস? ফোনটা সুমন? লাগিয়ে দাঁড়িয়ে থাকে বেশ কিছুক্ষণ। তারপর আচমকাই যেন একটু টলে যায় সে। তন্নি আর অফিসার মিস হালদার ছুটে গিয়ে ধরে ইমনকে। তারপর জিজ্ঞাসু দৃষ্টিতে দুজনেই ইমনের দিকে তাকালে ইমন এক প্রকার খামচে ধরে তন্নির হাত দুটো। তারপর ও বলে, সুমন আর নেই তো নেই। কি এসব কি বলছো তুমি? কে কে ফোন করেছিল তোমায়? তন্নির প্রশ্নের কোনো জবাব দিতে পারে না ইমন। টলমল পায়ে এগিয়ে গিয়ে কোনো রকমের সামনের সোফাটায় ধপ করে বসে পড়ে সে। ওম নমঃ গুরু বুদ্ধয়াগানি, ওম নমঃ গুরু বুদ্ধয়াগানি, ওম নমঃ গুরু বুদ্ধয়াগানি। বরফাবৃত পাহাড়ের গুহায় খোলা আকাশের নিচে অবস্থিত একটি বিরাট বুদ্ধ মূর্তির সামনে বসে এক মনে ধ্যানমগ্না ভিক্ষুণী দিগম্বরী। চারিদিক থেকে ঠান্ডা শীতল বাতাস হু হু করে বইছে। তার সঙ্গে চলছে গুঁড়ি গুঁড়ি তুষারপাত। সেই তুষারে ঢাকা পড়ে আছে সেই বুদ্ধ মূর্তি সহ আশপাশের চারিদিক। দিগম্বরীর শরীরেও এসে পড়ছে বরফের কুচি। কিন্তু এই পরিবেশের এই প্রতিকূলতাকে উপেক্ষা করে এক মনে একটি তুষারাবৃত পাথরের ওপর বসে গুরুমন্ত্র জপ করে চলেছেন দিগম্বরী। আর ঠিক তখনই ওনার কানে এসে পৌঁছায় কিছু দাঁড় কাকের কর্কশ শব্দ। মুহূর্তে চোখ মেলে তাকান দিগম্বরী। অবাক হয়ে বলেন, এই ঠান্ডায় যেখানে আশেপাশে কোনো জনপ্রাণীর দেখা নেই, সেখানে এত কাক ডাকার শব্দ একসঙ্গে। ঠিক তখনই একটি কালো কুচকুচে দাঁড় কাক উড়ে এসে বসে একেবারে তার চোখের সামনে। দিগম্বরী ভালো করে লক্ষ্য করে সেই দাঁড় কাকটিকে। চারিদিকে তুষারপাত হলেও কাকটার গায়ে এক কোনাও তুষারের লেশ মাত্র নেই। তারপরে সেই দাঁড় কাকের দু চোখের দিকে তাকিয়ে তার দৃষ্টি স্থির হয়ে যায়। ক্রমে তার চোখে মুখে যেন ভয় ফুটে উঠতে থাকে। তিনি মনে মনে বলেন, তার মানে আমার ধারণাই ঠিক, ও এবারে নিজের মেয়েটাকে। না না, এ কিছুতেই আমি হতে দিতে পারি না। আমার লোভ লালসার জন্য ওই বাচ্চা মেয়েটার ক্ষতি হতে দিতে পারি না আমি। এই বলে দিগম্বরী আর এক মুহূর্ত অপেক্ষা না করে এক ঝটকায় লাফিয়ে সেই পাথর থেকে নামেন। তারপরই হাতে নিজের বিশেষ ছড়িটি নিয়ে তিনি এগিয়ে যেতে যান। আর ঠিক তখনই ওনার সামনে এসে দাঁড়ায় তন্নি এবং ইমন। ওদের দেখেই চমকে ওঠেন দিগম্বরী। তন্নি এবং ইমনের মুখোমুখি যে তাকে একদিন হতেই হবে এ কথা তিনি ভালো করেই জানতেন, কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি এবং এরকম আচমকাভাবে ঘটবে তা তিনি কল্পনাও করতে পারেননি। তাই চোখের সামনে ওদের দুজনকে দেখে বেশ অপ্রস্তুতে পড়ে যান দিগম্বরী। মনে মনে বলেন, এরা এই সময় এখানে কেন? তবে কি ওরা জেনে গেল যে ওদের মেয়ের সঙ্গে যা হচ্ছে তার জন্য আমি আর সুমন বাবু তাই? নিজের মনে ওঠা দ্বিধাদ্বন্দ্বকে নিজের মনেই চেপে রেখে দিগম্বরী তাদের দুজনের উদ্দেশ্যে বলেন, আপনারা এখানে? আপনাদের সঙ্গে তো আমার... হ্যাঁ, সান ফ্রান্সিসকোতে দেখা হয়েছিল। আপনাদের মঠ থেকেই তো আমরা আমাদের মেয়ে তিন্নিকে দত্তক নিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে আমার। কিন্তু আপনারা এখানে কেন? আমরা আসলে ওই মেয়ের ব্যাপারেই আপনার সঙ্গে একটু কথা বলতে চাই।
হ্যাঁ, কিন্তু এখন তো আমি একটু ব্যস্ত আছি। আমাকে এক্ষুনি একটা জায়গায় যেতে হবে। আমার সেখানে যেতে দেরি হলে মহাবিপদ ঘটতে পারে। তাই আমরাও কিন্তু খুব বিপদের মধ্যেই আছি ভিক্ষুনি। আমার মেয়েকে নিয়ে আমরা কিছুদিনের জন্য এখানে এসেছিলাম, কিন্তু তারপর বললাম তো, আমার এখন একটি বিশেষ কাজ আছে। আপনারা পরে আসুন। এই বলে দিগম্বরী এক প্রকার ওদের থেকে নিজেকে আড়াল করার তাগিদেই হয়তো দ্রুত পা চালিয়ে সেখান থেকে এগিয়ে যান। ইমন এবং তন্নি দুজনেই অবাক হয়ে একে অপরের দিকে তাকায়। আগেরবার সান ফ্রান্সিসকোর মঠে তারা যে হাসি খুশি দিগম্বরীকে দেখেছিল, তার সঙ্গে এই দিগম্বরীর যেন আকাশ পাতাল তফাৎ। তার সঙ্গে দিগম্বরীর যে তাদের কোনোভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করল, এ কথা বুঝতে এতটুকু অসুবিধে হয় না তন্নি এবং ইমনের। দিগম্বরীর সঙ্গে কথা না হওয়ায় সন্তানহারা মা বাবা দুজনেই বেশ হতাশ হয়ে পড়ে। এখন তারা কোথায় যাবে, কার সাথে দেখা করবে, কি করবে কিছুই বুঝতে পারে না। তাই ওখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে তারা হতবাক হয়ে। হন্তদন্ত হয়ে দিগম্বরী এসে উপস্থিত হয় সুইসাইড পয়েন্ট বলে লোলেগাঁওয়ের এক বিশাল পাহাড়ের চূড়ায়। সেই পাহাড়ে ঢাল বেয়ে নেমেছে গভীর খাদ, আর সেই খাদই যুগ যুগ ধরে গিলে খাচ্ছে বহু মানুষকে। তাই এই পাহাড়ের এই নাম সুইসাইড পয়েন্ট। সেই পাহাড়ের চূড়ার একেবারে ধারে এসে খাদের দিকে মুখ করে দিগম্বরী চিৎকার করে বলতে থাকে, ও হা হু বজ্রগড়ো বেমাশ দেহু, ও হা হু বজ্রগড়ো বেমাশ দেহু, ও হা হু বজ্রগড়ো বেমাশ দেহু। দিগম্বরী ক্রমাগত ওই খাদের দিকে তাকিয়ে আওড়ে চলে সেই মন্ত্র। মুহূর্তে দেখা যায় খাদের থেকে একে একে হাওয়ায় ভাসতে ভাসতে ওপরে উঠে আসছে কালো কালো অসংখ্য ছায়া। তাদের দুই চোখ যেন লাল রক্তবর্ণ, তাদের মুখে এক অদ্ভুত গর্জন। দিগম্বরী তাদের দেখে বেশ খানিকক্ষণ চুপ করে যায়। তারপর সে আরো জোরে জোরে সেই মন্ত্র পাঠ শুরু করে। আর ঠিক তখনই দেখা যায় ওই খাদের ভেতরের এক গাছ থেকে মুহূর্তে উড়ে আসে একটি বিশালাকার কাক। কাকটির চেহারা সাধারণ দাঁড় কাকের প্রায় দ্বিগুণ, তবে এই কাকের চোখ দুটিও লাল টকটক করছে। হাওয়ায় উড়তে উড়তে কাকটি একেবারে দিগম্বরীর সামনে এসে শূন্যে ডানা ঝাপটাতে ঝাপটাতে নিজের কর্কশ স্বরে কা কা করে ডেকে ওঠে। আর সঙ্গে সঙ্গে খাদের নিচ থেকে অসংখ্য দাঁড় কাক ঝাঁকিয়ে ঝাঁকিয়ে উড়ে আসে। তাদের সকলের চোখগুলো একই রকম ভাবে লাল হয়ে আছে, আর অদ্ভুত ভাবেই তাদের কারোর চোখে কোনো মনি নেই। চমকে ওঠে দিগম্বরী ওই কাকগুলোকে দেখে। তারপরেই দিগম্বরী দেখে উড়তে থাকা কাকগুলো ডানা ঝাপটাতে ঝাপটাতে ক্রমানুসারে এমন ভাবে সেজে ওঠে যে দেখে যেন মনে হয় জীবন্ত এক কালো দেহের মহিলার অবয়ব দাঁড়িয়ে আছে। শিউরে ওঠে দিগম্বরী দাঁড় কাকেদের একত্রিত হয়ে তৈরি হওয়া নারী মূর্তিকে দেখে। সে মনে মনে বলে, সর্বনাশ! এমন ক্ষমতা বন্যার অতৃপ্ত আত্মা কোথা থেকে পেল? এ ক্ষমতা তো আমি ওকে কোনোদিন দিইনি। ও তার মানে গোটা লোলেগাঁওয়ের সকল দ্বারকাককে মেরে তাদের আত্মাকে নিজের কক্ষিগত করে রেখেছে। অশুভ পাখি হলেও এতগুলি কাকের আত্মাকে নিজের বশবর্তী করে রাখার জন্য যে অনেক ক্ষমতার প্রয়োজন। এরপর যা ঘটল তা দেখে দিগম্বরী আরো হতবাক হয়ে গেল। কারণ সেই কাকেদের দ্বারা তৈরি নারীর অবয়ব এবার কথা বলে ওঠে। সে দিগম্বরীকে অমন বিস্ফারিত চোখে তার দিকে তাকিয়ে থাকতে দেখে হাসতে হাসতে বলে, আমার ক্ষমতা এখন অসীম ভিক্ষুনি। জগতের সব অশুভ ক্ষমতা এখন আমার হাতের মুঠোয়। তবে হ্যাঁ, এই এত ক্ষমতা আমার হাতে এসেছে তোমার কারণে। তুমি প্রথম আমায় এই মৃত্যু লোকের অশুভ ক্ষমতার সঙ্গে পরিচয় ঘটিয়েছ। কিন্তু এখন আমার কাছে যা ক্ষমতা আছে তা তোমার ধারণারও অতীত ভিক্ষুন দিগম্বরী। আর এই শক্তির বলে এখন আমি যা চাই তাই করতে পারি।
আমাকে রোকার ক্ষমতা এখন কারোর নেই, কারোর নেই। আর তাই তুমি নিজের ক্ষমতা বলে নিজের মেয়েকেই মারতে চাও? তাকে তার বাবা মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে তুমি? ওর মা আমি, ওরা ওর কেউ না, কেউ না। আর আমি চাই আমার মেয়েকে আমার সঙ্গে করে নিয়ে যেতে, আর আমি ওকে নিজের সঙ্গে নিয়ে যাবই। কিন্তু তোমার তো উদ্দেশ্য ছিল প্রতিশোধ নেওয়া। এখন তুমি সেই মানুষকে হাতের নাগালে পেয়েও। আমার প্রতিশোধ যে কেবল মানুষটাকে মারলেই সম্পূর্ণ হবে তা তোমাকে কে বলল? আমি যে পথে চলেছি সেই পথেও আমার প্রতিশোধ সম্পূর্ণ হবে ভিক্ষুনি। যে জ্বালায় আমি জ্বলে পুড়ে মরেছি, এখন সেও আমার মতো একই জ্বালায় আজীবন জ্বলে পুড়ে মরবে। নিজের সন্তানকে হারাবার যন্ত্রণা এবার সেও হাড়ে হাড়ে টের পাবে। এর জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ, কারণ তুমি ছাড়া এইভাবে আমার প্রতিশোধ যে আমি কিছুতেই নিতে পারতাম না ভিক্ষুনি। চুপ, একদম চুপ। আমি তোমাকে এই ক্ষমতা দিইনি, আর তুমি তোমার ক্ষমতা দিয়ে যা করছো তা অন্যায়। একটি নিরীহ নিষ্পাপ শিশুকে তুমি মারতে চাইছো। পরমাত্মার এই জগৎ সংসারে যে জন্ম নিয়েছে তাকে হত্যা করা মহাপাপ। তাই নাকি? তাহলে এতদিন তুমি যে আমায় ব্যবহার করে সাধারণ মানুষের মনে আমার প্রতি ভয় আর তোমার প্রতি ভক্তির সঞ্চার করেছ, সেটা অন্যায় নয়? পরমেশ্বরের নাম নিয়ে নিজের ক্ষমতার বলে এই লোলেগাঁও জুড়ে তোমার যে প্রভাব তুমি বিস্তার করেছ তা পাপ নয়? আমাকে শিখণ্ডী করে তুমি যে অসীম ক্ষমতা, অর্থ আর প্রাচুর্যের ভান্ডার গড়ে তুলেছ তা কি পুণ্যের কাজ ভিক্ষুনি? অতৃপ্ত প্রেতাত্মা বন্যার মুখে এই কথা শুনেই দিগম্বরী যেন মুহূর্তের জন্য থমকে যায়। তারপরই সে অস্থির হয়ে বলে, বলছি তো করেছি আমি অন্যায়। গুরুদেব আমায় তোমার আত্মাকে দিয়ে বলেছিলেন তোমায় রক্ষা করতে, যাতে সঠিক সময়ে তুমি তোমার প্রতিশোধ নিতে পারো আর নিজের মুক্তি ঘটাতে পারো। কিন্তু আমি ক্ষমতার নেশায় অন্ধ হয়ে তোমাকে আমার হাতিয়ার হিসাবে ব্যবহার করে মহা পাপ করেছি। পাপ যখন করেছ এখন তার খেসারত দাও। কিন্তু তুমি তো আমার ক্ষতি করতে চাইছো না, চাইছো একটা নিরীহ বাচ্চা মেয়ের ক্ষতি করতে। শোনো, আমি চাই না তোমার উপরে নিজের ক্ষমতা প্রয়োগ করে তোমায় কোনো রকম কষ্ট দিতে। তাই বলছি, এক্ষুনি তুমি ওই বাচ্চা মেয়েটাকে মুক্ত করো। করো করো, আমিও দেখতে চাই কত ক্ষমতা আছে তোমার। আমিও পরীক্ষা করে দেখতে চাই এবার যে কার শক্তি বেশি, তোমার ওই শুভ শক্তির নাকি আমার অশুভ শক্তির। বেশ, তবে তাই দেখো। এই বলে দিগম্বরী এক মনে মন্ত্র জপতে থাকে, আর সেই সঙ্গে গোটা এলাকা জুড়ে প্রবল হাওয়া বইতে শুরু করে। সেই হাওয়ার তেজে এতক্ষণ যে কাকগুলো মিলে নারী দেহের অবয়ব তৈরি করেছিল তারাও এবার উড়ে ছিন্ন ভিন্ন হয়ে ভেঙে দিতে বাধ্য হয় সেই নারীর অবয়বকে। আকাশে প্রচণ্ড জোরে বাজ পড়ে। দিগম্বরীর ক্ষমতা সত্যি অনেক বেশি ছিল, কিন্তু বন্যাও এই কদিনে যা শক্তি সঞ্চয় করেছিল তাও কম নয়। এবার সেও নিজের ক্ষমতা প্রয়োগ করে, আর তাতেই সেই কাকগুলি এবারে বিভিন্ন গোষ্ঠীতে ভাগ হয়ে একে অপরের সঙ্গে জুড়ে এক একটি গোলার আকার ধারণ করে। এক নয়, একাধিক। এরপর কাকেদের দ্বারা সৃষ্ট সেই কালো গোলাগুলো হাওয়ার মধ্যে দিয়ে দ্রুত গতিতে ধেয়ে আসে আচমকা দিগম্বরীর দিকে। দিগম্বরী নিজেকে সামলাবার আগেই কাকেদের দ্বারা তৈরি গোলা এসে তাকে আঘাত করে। দিগম্বরী একের পর এক সেই গোলার আঘাতে পিছিয়ে যেতে শুরু করে। সে কিছুতেই বুঝে পায় না কিভাবে নিজেকে রক্ষা করবে এই কাকের গোলা থেকে। শুধু তাই নয়, গোলাগুলো দিগম্বরীর শরীরে আঘাত করার সঙ্গে সঙ্গেই সেগুলি ভেঙে যায় এবং তারা এবার সম্পূর্ণ কাক হয়ে তাদের তীক্ষ্ণ নখ এবং শক্ত কালো ঠোঁট দিয়ে ক্রমাগত আক্রমণ করতে শুরু করে দিগম্বরীকে। দিগম্বরী মন্ত্র জপের মাধ্যমে নিজের চারপাশে একটি বায়বীয় আস্তরণ তৈরি করে, যা দিগম্বরীকে মুহূর্তের মধ্যে ঢেকে দেয়। ফলে সেই কাকগুলো এক সময় এসে আর দিগম্বরীকে ছুঁতে পারে না। তখন দিগম্বরী নিজের কোঁচড় থেকে একটি শিকড় বার করে এবং তা হাতে বাটতে শুরু করে। তারপর সেই শিকড় বাটাটিকে
ছোট ছোট পুঁতির মতো গোল গোল করে নেয়। এরপরেই দিগম্বরী নিজের আশেপাশের সেই বায়বীয় আস্তরণকে সরিয়ে দেয় এবং একে একে কাকগুলোকে লক্ষ্য করে ছুঁড়ে মারতে থাকে সেই ছোট ছোট পুঁতির মতো গোল গোল শিকড় বাটাগুলো। আর সেই বাটা শিকড়ের গোলাকৃতি পুঁতিগুলো কাকের গায়ে লাগতেই তাদের ভেতর থেকে কালো ধোঁয়া জাতীয় কিছু বেরিয়ে আকাশে মিলিয়ে যেতে থাকে এবং কাকেদের নিথর সব দেহগুলো নিচে পড়তে শুরু করে। একে একে কাকের সংখ্যা ক্রমশ কমতে শুরু করে। দিগম্বরীর মুখে হাসি ফুটে ওঠে। আর ঠিক সেই মুহূর্তেই সে যে পাহাড়ের চূড়োয় দাঁড়িয়েছিল তার ওপরে চূড়ো থেকে এক বিশাল পাথর তার পেছন দিক থেকে এসে সোজা পড়ে ওর মাথার উপর। মুহূর্তে রক্তাক্ত দিগম্বরীর দেহ লুটিয়ে পড়ে মাটিতে। তার মাথা সহ গোটা শরীরটা পাথরের চাপে থেঁতলে ছিন্ন ভিন্ন হয়ে যায়। মুহূর্তে সেই ঝড় থেমে যায়। আকাশ বাতাস জুড়ে এক মেয়েলি কণ্ঠের অট্টহাসি শোনা যায়। মুহূর্তে আবারও সব কাকগুলো উঠতে শুরু করে। তারপরে তারা আবারও আগের মতো একত্রিত হয়ে এক নারী অবয়ব সৃষ্টি করে। দিগম্বরীর থেঁতলে যাওয়া নিথর দেহের সামনে বসে সেই নারী অবয়ব অট্টহাসি হাসতে থাকে ক্রমাগত। সেই ভয়ঙ্কর হাসি প্রতিধ্বনিত হতে থাকে গোটা লোলেগাঁওয়ের আকাশে বাতাসে। দিগম্বরীর সাথে কথা না হওয়ায় তার অপেক্ষায় সেই বুদ্ধমূর্তির সামনে দাঁড়িয়ে থাকে তন্নি এবং ইমন। নিজের মেয়ের দুশ্চিন্তায় মরিয়া হয়ে ওঠা তন্নি সেই বুদ্ধমূর্তির সামনে হাঁটু মুড়ে বসে চোখের জলে প্রার্থনা করতে করতে বলে, আমি তোমার পুজোর কোনো মন্ত্র জানি না, জানি না কিভাবে ডাকলে তুমি সাড়া দাও, কিন্তু কিন্তু এটুকু জানি যে তুমি আছো, আর আছো বলেই যুগ যুগ ধরে এত মানুষ তোমার পথে নিজেকে চালিত করে নিজেদের ঘর সংসার ছেড়েছে। আজ আমি বড়ই বিপন্ন হয়ে তোমার শরণ গ্রহণ করেছি। আমাকে আমাকে পথ দেখাও, বলে দাও কিভাবে আমি আমার মেয়ের খোঁজ পাবো। আমার মেয়েকে যে কিডন্যাপ করেছে সে মানুষ কি না নাকি অন্য কিছু আমি তাও জানি না। তুমি আমার সহায় হও, দয়া করো, দয়া করো। এই বলে বুদ্ধমূর্তির পায়ের কাছে যখন কান্নায় ভেঙে পড়ে তন্নি, ঠিক তখনই তার কানে আসে সেই বিকট হাসির আওয়াজ। ইমন দৌড়ে যায় তন্নির কাছে। তারা দুজনেই চমকে ওঠে সেই হাসির আওয়াজে। ওদের মেয়ে এখন যার কবলে আছে এই নৃশংস হাসি যে তারই, ওরা তা বুঝতে পারে না। কিন্তু সেই মুহূর্তে সেখানে এসে উপস্থিত হন সেই ভিক্ষুণ পুরুষোত্তম, যিনি প্রথম বন্যার আত্মাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে তার আত্মাকে তুলে দিয়েছিলেন দিগম্বরীর হাতে। তিনিও সেই বিকট হাসির আওয়াজ শুনে ছুটে আসেন সেখানে। কিন্তু সেখানে ইমন এবং তন্নিকে দেখে তিনি ভীষণ অবাক হয়ে যান এবং জানতে চান, তোমরা কারা? এখানে এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে তোমরা? আমার প্রণাম নেবেন ভিক্ষুণ। আমরা এক অভাগা বাবা মা। আমাদের মেয়েকে কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একজন মহিলা নার্স সে যে আমাদের বাড়িতে এসে অদ্ভুত সব কাণ্ড ঘটিয়ে চোখের নিমেষে আমাদের মেয়েকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে চলে যায়। তারপর থেকে এখানে তো দিগম্বরীর থাকার কথা ছিল। ভিক্ষুণী এখানেই ছিলেন, কিন্তু তারপর বিশেষ কিছু কাজ আছে বলে সেই যে গেলেন। আমরা জেনেছি একমাত্র তিনিই পারবেন আমাদের মেয়েটা কোথায় আছে তা আমাদের জানাতে। তোমরা কি সেই যারা পূর্ব দিকে নীলাঞ্চ পাহাড়ের কোলে অবস্থিত বহু পুরনো সেই বাড়িতে উঠেছ? হ্যাঁ 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 ভিক্ষুণ, ওই বাড়ি আমার নিজের পৈতৃক বাড়ি। তার মানে তোমার বাচ্চা মেয়েই এখন ওই বন্যার কবলে? পুরুষোত্তম কোনো কথা না বলে এক দৃষ্টে তাকিয়ে থাকেন ইমনের দিকে। ইমনের চোখ মুখ যেন তা দেখে একেবারে পাল্টে যায়। সে অবাক বিস্ময়ে বলে, বন্যা ঘোষাল সে এখন কোথায়? তার জৈবিক দেহ ভস্মীভূত হলেও তার আত্মা এখনো ওইখানেই আছে, আর প্রতিশোধ স্পৃহায় জ্বলতে জ্বলতে
সে এখন হয়ে উঠেছে অনেক ক্ষমতাশালী। কে এই বন্যা ঘোষাল? সে কেনই বা আমার মেয়েকে কিডন্যাপ করেছে? আর জৈবিক দেহ নেই মানে তাহলে সে কে? এক অতৃপ্ত আত্মা, যার মনে জ্বলছে প্রতিশোধের আগুন। আর সেই প্রতিশোধ না নিতে পারলে তার আত্মারও মুক্তি ঘটবে না। এই তার নিয়তি, যা আমি প্রথম বুঝে ওর আত্মাকে এতদিন রক্ষিত রেখেছিলাম। ওই বাড়ি তোমার পৈতৃক বাড়ি, মানে তুমি সেই যার উপর ওর নিজের প্রতিশোধ নেবে বলে বদ্ধপরিকর। কিন্তু কেন কেন ওর এত রাগ আমাদের ওপর? এই প্রশ্নের উত্তর আমার থেকে ভালো দিতে পারবে তোমার স্বামী। কি তাই তো? হ্যাঁ ভিক্ষুন, কিন্তু কিন্তু প্রতিশোধ নিতে হলে সে আমার ওপর নিত। আমার দত্তক নেওয়া বাচ্চা মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছে? কারণ ওই বাচ্চা মেয়েটি আসলে ওরই সন্তান। এতদিন ও আটকে থাকায় নিজের সন্তানের কাছে যেতে পারেনি, কিন্তু এখন সে উন্মুক্ত, সাথে প্রচুর ক্ষমতার অধিকারী। তার মানে ওই মেয়ে সত্যি সত্যি বন্যার নিজের মেয়ে? আর ওই মেয়ের বাবা তুমি। ছিটকে সরে যায় ইমন এই কথা শুনে। সে যেন বিশ্বাসই করতে পারে না পুরুষোত্তমের বলা এই কথাগুলো। সে অবাক হয়ে বলে, এসব আপনি তিন্নি তার মানে বন্যার ইমনের? কিন্তু কিন্তু এ কি করে সম্ভব? বন্যা তো মরে গিয়েছিল। তাহলে তুমি তাকে মেরে ফেলতেই চেয়েছিলে, এ কথা ঠিক, কিন্তু না 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 ভিক্ষুন, আপনার এ ধারণা ভুল। না আমি ওকে মেরেছি, না আমি চেয়েছি কোনোদিন ওর থেকে আলাদা হতে। আমি কেবল চেয়েছিলাম বিদেশে যেতে, আর ও চেয়েছিল এখানে এই লোলেগাঁওতেই আজীবন থাকতে। ব্যাস এইটুকুই। আজও আমার স্পষ্ট মনে আছে সেদিন ওর সঙ্গে হওয়া আমার প্রত্যেকটা কথা। যদিও সেটা দিন ছিল না, ছিল রাত, তাও প্রচন্ড এক ঝড় বৃষ্টির রাত। প্রতিদিন ও সুইসাইড পয়েন্টের ওই পাহাড়ের চূড়োয় উঠে রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে ওই খাদের জঙ্গলে থাকা কাকগুলোকে দুবেলা খাবার খাওয়াতে যেত। সেই রাতেও ওই বৃষ্টির মধ্যেও ও কাকগুলোকে খাবার দিতে গিয়েছিল। ওই দাঁড় কাকগুলোর ওপর ওর অদ্ভুত একটা টান ছিল। সাধারণত কাকেরা রাতে বেরোয় না, কিন্তু ওর গান শুনলেই ওখানকার সব দাঁড় কাকগুলো দিনে রাতে দুবেলায় একেবারে ছুটে চলে আসতো ওর কাছে। বন্যা বলতো কাকেরা নাকি খুব অবহেলিত পাখি, আর তাইও আসলে বন্যারা খুব গরিব ছিল। বাবা ছিল ঠিকে মজুর, তাই সারা জীবন অবহেলার জীবন কাটিয়েছিল বলেই হয়তো ওর কাকেদের প্রতি অত টান ছিল। গরিব হলেও বন্যা ছিল একেবারে অন্যরকম। ও ছিল একেবারে রাজকুমারীর মতো সুন্দরী, আর আর তেমনি সুন্দর ছিল ওর গানের গলা। প্রতিদিনের মতো সেদিনও ও কাকেদের খাবার ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল, আর ওর গলায় ছিল রবি ঠাকুরের লেখা ওর সব থেকে প্রিয় গানটা। আমিও সেদিন ওর সঙ্গে গলা মিলিয়েছিলাম সেই গানে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজেছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো
তোমার মনের আসলে সেই দিন আমিও ভীষণ খুশি ছিলাম, কারণ সেই দিনই আমার সান ফ্রান্সিসকোর চাকরিটা পাকা হয়। বন্যা, বন্যা, আর কোনো চিন্তা নেই, এবার আমাদের এক হওয়া আর কেউ আটকাতে পারবে না। মানে? আমার সান ফ্রান্সিসকোর চাকরিটা পাকা হয়ে গেছে বন্যা। সামনের মাসেই হয়তো আমাকে... আমার কথা শুনেই যে বন্যা এতক্ষণ আমার শরীর ঘেঁষে দাঁড়িয়েছিল, সে এক মুহূর্তে আমার থেকে দূরে সরে যায়। আমি অবাক হয়ে যখন তাকে জিজ্ঞাসা করি, কি হলো বন্যা, তুমি খুশি হওনি? না, আমি এই লোলেগাঁও ছেড়ে কোথাও যেতে পারবো না ইমন। মানে? এতদিন তো তুমি আমাকে একবারের জন্য এ কথা জানাওনি। তুমি তো প্রথম দিন থেকেই জানতে যে না আমি এই লোলেগাঁওতে পড়ে থাকতে চাই, না এই দেশে। হ্যাঁ, বলিনি, কারণ ভেবেছিলাম আমি হয়তো তোমার মন বদলাতে পারবো। কিন্তু এখন যখন দেখছি তোমার মন বদলাবার নয়, তখন তো আমাকে সবটা তোমাকে জানাতেই হচ্ছে। কি জানাতে হবে? কি? এই জায়গা ছেড়ে আমি কোথাও যেতে চাই না ইমন। এই পাহাড়, এই গাছপালা, বিশেষ করে এই বনে থাকা কাকগুলো, এরা সবাই আমার কাছে খুব প্রিয়। আমি পারবো না এই জায়গা ছেড়ে, এই লোলেগাঁও ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকতে। না, আর আমি পারবো না এখানে পড়ে থাকতে। এবার তাহলে তুমি সিদ্ধান্ত নাও, আমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি হবে। তুমি যে বলো তুমি আমাকে ভালোবাসো, তবে কি এসব মিথ্যে? মানে? যেখানে তোমার ভালোবাসার মানুষ থাকে, সেই জায়গাতেই তো তোমার থাকা উচিত, তাই না? এখানে আমার ভালোবাসার মানুষের সাথে সাথে এমন অনেকে থাকে বন্যা, যাদের আমি দু চক্ষে দেখতে পর্যন্ত পারি না। তাছাড়া কলকাতার মামার বাড়িতেও আমার পক্ষে গিয়ে আর থাকা সম্ভব নয়। এখানে না আছে কোনো ভবিষ্যৎ, না আছে কোনো ক্যারিয়ার অপরচুনিটি। এরকম একটা জায়গায় পড়ে থাকার জন্য আমি তো আর এত কষ্ট করে এত লেখাপড়া শিখিনি, তাই না? কিন্তু আমি ছোটবেলা থেকে বেঁচেই আছি এই পাহাড়, জঙ্গল আর জঙ্গলের এই পশু পাখিদের জন্য। জানো, এই কাকগুলো না খুব অবহেলিত। আমি ছাড়া ওদের কেউ নেই, এমনকি কেউ একটু খেতে অবধি দেয় না ওদের। আমি ভেবেছিলাম তুমি যখন আমাকে ভালোবাসতে পেরেছ, তখন আমার সঙ্গে সঙ্গে এই সব কিছুকে তুমি ভালোবাসবে। একবার ভেবে দেখো তো ইমন, এই লোলেগাঁওয়ের জন্য আমাদের মতো মানুষদের এখানে থাকাটা দরকার। আমরাই যদি শুধুমাত্র নিজেদের কথা ভেবে এখান থেকে চলে যাই, তাহলে তো... এই বলে বন্যা আমার দুটো হাত ধরে আমাকে কনভিন্স করবার চেষ্টা করতে থাকে। কিন্তু আমি ছোটবেলা থেকে কখনো এইখানে থাকতে চাইনি, তাই ওর কথা শুনে আমার কনভিন্স হওয়ার বদলে খুব বিরক্তি লাগতে শুরু করে। তাই আমি এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে ওকে আমার থেকে দূরে সরিয়ে দিয়ে ওখান থেকে চলে যেতে চাই। কিন্তু ওকে দূরে সরাতে গিয়ে যে ধাক্কাটা দিই, তাতেই ও আর নিজের টাল সামলাতে না পেরে বৃষ্টি ভেজা পাথরে ওর পা স্লিপ করে আরো খাদে। বিশ্বাস করুন ভিক্ষুন, আমি মরিয়া হয়ে ছুটে গিয়েছিলাম সেদিন বন্যাকে ধরতে, কিন্তু আমার ওর কাছে পৌঁছবার আগেই ও খাদে পড়ে যায়। অন্ধকারে আমিও আর কিছু দেখতে না পেরে প্রচন্ড ভয়ে ওখান থেকে চলে আসি। তারপরে আমি এখান থেকে কলকাতা চলে যাই, আর তারপর সেখান থেকে সান ফ্রান্সিসকো। কিন্তু ও ভাবে ওর মৃত্যুর জন্য তুমিই দায়ী, আর তাই... এসব কথা তুমি আমাকে আগে বলনি কেন ইমন? কি বলতাম যে আমি নিজে আমার প্রেমিকাকে ঠেলে... তুমি যদি আমাকে অবিশ্বাস করতে, সেদিনের ঘটনার অপরাধ বোধ আজও আমাকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে বেড়ায় তন্নি। আর তারপর তুমিও যদি আমাকে খুনি ভাবতে শুরু করতে, তাহলে তো আমি... এখন আমরা আমাদের মেয়েকে কি করে রক্ষা করব ভিক্ষুন? নিজের মেয়েকে ফিরে পাওয়ার কি অন্য কোনো রাস্তা আমাদের কাছে নেই? অবশ্যই আছে, তবে তার জন্য ওর মনে যে প্রতিশোধের আগুন জ্বলছে, তা নেভাতে হবে সবার আগে। কিন্তু তা কি আদেও সম্ভব হবে? হবে, তবে তা সহজে হবে না। আর সে কাজ করতে হবে তোমাকে। আমাকে? আমি ওকে কি করে? ও যদি বুঝতে পারে যে ওর মেয়ে ওর কাছে নয়, বরং তোমাদের কাছে বেশি ভালো থাকবে, তাহলেই একমাত্র... কিন্তু মনে রেখো, অর্থ, ভালো ভবিষ্যতের চিন্তা আত্মাদের কাছে থাকে না। তাই তোমাকে ওকে বোঝাতে হবে যে তুমি ওর মেয়েকে ওর থেকে বেশি ভালোবাসো, আর তবেই
আমি আমি আপ্রাণ চেষ্টা করব ওকে বোঝানোর জন্য। সত্যি তো তিন্নি আমার কাছে আমার নিজের থেকেও বেশি। তাহলে তাহলে আমি কেন পারবো না বন্যাকে বোঝাতে? নিশ্চয়ই পারবো, পারবো, আমি পারবোই। ভুল ধারণা মানুষকে দিয়ে অনেক ভুল করায় মা। ও এখন যা করছে তা সবই ওর সেই ভুল ধারণার বশে। সেই ধারণা এত সহজে কাটার নয়। তাই এক্ষেত্রে ওর সামনে গেলে ও তোমার চরম ক্ষতি পর্যন্ত করে দিতে পারে। করুক। তিন্নিকে হারাবার পর এমনিও আমার জীবনে তেমন কিছু অবশিষ্ট থাকবে না। তাই তাই আমি প্রস্তুত ভিক্ষুন। আপনি বলুন আমি কি করে ওর মুখোমুখি দাঁড়াতে পারি? চলো আমার সঙ্গে। যাবার পথে আমি আশ্রম থেকে কিছু জিনিস নিয়ে নেব, যা দিয়ে আশা করি ওকে আটকাতে পারবো আমি। তারপর যা হবে সবটা তোমাকেই করতে হবে। বেশ, চলুন। এদিকে বন্যা তখন আরও একটি ক্ষতবিক্ষত নারী দেহ ধারণ করেছে। তারপর সেই সুইসাইড পয়েন্টে থাকা উঁচু পাহাড়ের গুহার ভেতর থেকে অজ্ঞান হয়ে থাকা তিন্নিকে কোলে করে বের করে আনে সে। চারিদিকে তখনও হু হু করে বইছে শীতল হাওয়ার সাথে তুষারপাত। গোটা আকাশ কালো মেঘে ঢেকে আছে। বন্যার মাথার উপর কালো দাঁড় কাকের ঝাঁক গোল হয়ে ঘুরে চলেছে ক্রমাগত কর্কশ স্বরে ডাকতে ডাকতে। বন্যা হাওয়ায় ভাসতে ভাসতে অজ্ঞান হয়ে থাকা তিন্নিকে নিয়ে চলে আসে একেবারে খাদের ধারে। তারপরও তিন্নিকে সেই উঁচু পাহাড়ের থেকে ফেলে দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে ওর কানে এসে পৌঁছয় এক ধ্বনি, যা শুনলে মনে হবে কেউ যেন বলছে। সেই স্বর কানে যেতেই যেন অস্থির হয়ে ওঠে বন্যা। সে চমকে পেছন ফিরে তাকাতেই দেখে সেখানে হাতে গীতপাত্র বা ইংরেজিতে যাকে বলে সিঙ্গিং বোল হাতে দাঁড়িয়ে সেই পুরুষোত্তম। তিনি ক্রমাগত বাজিয়ে চলেছেন সেই পাত্র, আর যার থেকে উৎপন্ন হচ্ছে সেই ওম স্বরখানা। যত পবিত্র ওম শব্দ বন্যার কানে যেতে থাকে ততই যেন ও অস্থির হতে শুরু করে। ও তিন্নিকে খাদে ফেলার চিন্তা ভুলে চোখের পলকে গুহার ভেতর ঢুকতে গেলে পুরুষোত্তম কোঁচড় থেকে চামড়ায় তৈরি একটা জলের পাত্র বার করে এবং তা থেকে জল নিয়ে ছিটিয়ে দেয় বন্যার ধারণ করা সেই শরীরে। চিৎকার করে ওঠে বন্যা, আর এই চিৎকারের ফলেই তার হাত থেকে পড়ে যায় তিন্নি। মুহূর্তে সে গড়িয়ে খাদের দিকে চলে যেতে থাকে। সেই দৃশ্য দেখে চমকে ওঠে সেখানে থাকা পুরুষোত্তমের সঙ্গে আসা ইমন এবং তন্নি। ওরা দুজনেই চিৎকার করে ওঠে। সবাই বিস্ফারিত চোখে তাকিয়ে থাকলেও তন্নি কিন্তু এক মুহূর্ত অপেক্ষা না করে মরিয়া হয়ে ছুটে যায় খাদের দিকে। কিন্তু ও পৌঁছে গিয়ে তিন্নিকে ধরার ঠিক আগের মুহূর্তে তিন্নি গড়াতে গড়াতে গভীর খাইয়ে পড়তে শুরু করে। মেয়েকে খাইয়ে পড়তে দেখে তন্নিও যেন মরিয়া হয়ে ওঠে এবং ছাপ মারে খাইতে। মা মেয়ে দুজনকে খাইতে পড়ে যেতে দেখে ইমনও ছুটে যেতে চায়, কিন্তু পুরুষোত্তম তাকে আটকায়। আমার মেয়েটা কিচ্ছু হবে না তোমার মেয়ের। তোমার মেয়েকে বাঁচাতে ঈশ্বর তার মাকে স্বয়ং যখন পাঠিয়েছেন তখন নিশ্চিন্তে থাকো। এক মা তার জীবন দিয়ে হলেও তার সন্তানকে ঠিক রক্ষা করবে। ইমন অবাক হয়ে যায় পুরুষোত্তমের মুখে এই কথা শুনে। তার কথার মধ্যে যে অদ্ভুত এক বিশ্বাস ছিল তা চেয়েও অস্বীকার করতে পারে না ইমন। সে হতবাক হয়ে চেয়ে থাকে সামনের দিকে। তার কিছুক্ষণ পর সে সত্যি সত্যি দেখে তন্নি তিন্নিকে নিয়ে খাদের কিনার থেকে উঠে আসছে। বিস্ময়ে হতবাক হয়ে যায় ইমন। সে ছুটে যায় তন্নি আর তিন্নির কাছে। তিন্নিরও জ্ঞান ফিরে এসেছে। বাবাকে দেখতে পেয়ে সে চিৎকার করে ওঠে। ইমন ছুটে গিয়ে মেয়েকে কোলে তুলে নেয়, তারপর হাত বাড়িয়ে দেয় তন্নির দিকে। তন্নিও সেই হাত ধরে উঠে আসে ওপরে। অন্যদিকে এই গোটা দৃশ্য হতবম্বের মতো দাঁড়িয়ে দেখছিল বন্যা। ওদেরকে আবার একসঙ্গে দেখে ও চরম হিংস্র হয়ে আবারও গর্জন করে এগিয়ে যেতে গেলে আবারও পুরুষোত্তম সেই গীতপাত্রটি বাজাতে থাকেন। তার স্বরে ছিটকে সরে আসে বন্যা, তার দু হাতে কান চেপে। তারপরেই পুরুষোত্তম আবারও পবিত্র গঙ্গোত্রীর জল ছিটিয়ে দেয় বন্যার ধারণ করা সেই শরীরটার উপর। সাথে জপতে থাকেন বৌদ্ধিক তান্ত্রিক মন্ত্র, যার ফলে বন্যার আত্মা বাধ্য হয় ওই শরীর ছেড়ে হাওয়ায় বেরিয়ে আসতে। আবারও সে ওই কাকেদের মাধ্যমে নারী অবয়ব ধারণ করে।
যা দেখে ভয়ে সিটিয়ে যায় তন্নি এবং তিন্নি। অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতে থাকে ইমন গোটা ঘটনাটা। বন্যা চিৎকার করে বলতে থাকে, আপনি আপনার প্রতিশ্রুতি ভঙ্গ করলেন ভিক্ষুক। আমার প্রতিশোধের আগুন কিন্তু এখনো দাউ দাউ করে জ্বলছে, আর সেই আগুনে আমি ছারখার করে দেবো সবকিছু সবকিছু। পারবে না বন্যা, কারণ তোমার বুকে যে প্রতিশোধের আগুন জ্বলছে তা এক মায়ের ভালোবাসার কাছে কিচ্ছু না। আমার মেয়ে, আমার মেয়ে, আমার আমার মা সে হয় না যে তার নিজের সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, বরং মৃত্যুর মুখ থেকে নিজের সন্তানকে যে ফিরিয়ে আনে সেই প্রকৃত মা। তোমার মেয়ের জন্ম তুমি দিলেও তুমি তার মা হয়ে উঠতে পারোনি, পেরেছে তন্নি। আর তাই ও তোমার পাতা ফাঁক থেকে নিজের মেয়েকে রক্ষা করতে পেরেছে। আমি সত্যি সেদিন তোমাকে মারতে চাইনি বন্যা। আমি তো কেবল। এবার বুঝতে পারছো তো তোমার মনে জ্বলতে থাকা প্রতিশোধের আগুনের কোনো ভিত্তিই নেই, আর তাই এবার তোমার মুক্তি ঘটবেই। মুক্তি? কিসের মুক্তি? আমার মনের জ্বালা তো রয়েই গেল। আমি না পেলাম ইমনের ভালোবাসা, না পেলাম নিজের মেয়েকে। কে বলেছে তুমি নিজের মেয়েকে পাওনি? আজ থেকে ও জানবে তুমি ওর আসল মা। আমি ওকে মানুষ করলেও কোনো দিন ওকে একথা ভুলতে দেব না। কোনো দিন ওকে একথা ভুলতে দেব না যে তুমি ওর মা। কথা দিলাম তোমায়। তিন্নি, মায়ের সাথে কথা বলো। কিন্তু তুমি বলো, তোমার মা সব শুনতে পাচ্ছে। মা বলো, মা আমরা তোমায় কোনোদিন ভুলবো না। আমরা তোমায় কোনো দিনও ভুলবো না মা। রেস্ট ইন পিস মা, খুব ভালো থেকো। আমারও আকুল